সম্প্রতি একটা ঘটনা ঘটেছে যা কিন্তু একটা বড় ঐতিহাসিক পরিবর্তনের দিকেই ইঙ্গিত দিচ্ছে। তো চলুন আজ আমরা এই ব্যাপারটারই গভীরে যাব। ফ্রান্স হঠাৎ করে আমেরিকা থেকে তার সোনা কেন সরিয়ে নিচ্ছে? আচ্ছা, প্রথমেই চলুন ফ্রান্সের এই পদক্ষেপটা একটু দেখি। অনেকেই কিন্তু এটাকে বিশ্ব অর্থনীতির জন্য একটা বেশ বড়সড় সংকেত হিসেবেই দেখছেন। ভাবা যায় ১২৯ টন সোনা। আর মজার ব্যাপার হলো ফ্রান্স কিন্তু শুধু তাদের জমানো সোনাই ফিরিয়ে আনছে না, তারা ইউরোপের বাজার থেকে নতুন করেও সোনা কিনছে। মানে এটা যে একটা বড় অর্থনৈতিক সিদ্ধান্ত তার বলার অপেক্ষা রাখে না। এই যে উক্তিটা দেখছেন, এটাই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার করে দিচ্ছে। সহজ কথায়, দেশগুলো এখন আর কাগজের টুকরো মানে ডলারের ওপর ভরসা করতে পারছে না। তারা বরং বিশ্বের আসল মুদ্রা মানে সোনা নিজেদের রিজার্ভে রাখাকেই অনেক বেশি নিরাপদ মনে করছে। ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে যায় যখন আমরা একটু ইতিহাসের দিকে তাকাই, কারণ দেখে মনে হচ্ছে ঠিক একই জিনিস আগেও একবার ঘটেছে, মানে ইতিহাসেরই যেন পুনরাবৃত্তি হচ্ছে। এই টাইমলাইনটা একবার দেখুন। ঠিক ১৯৬০-এর দশকে ফ্রান্স কিন্তু একই কাজটা করেছিল। তারা ডলারের বদলে সোনা চাইতে শুরু করে। আর তার ফল কী হলো? ১৯৭১ সালে প্রেসিডেন্ট নিক্সন ডলারের সাথে সোনার সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হলেন। তাহলে প্রশ্নটা হলো, আজকের এই ঘটনা কি সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি? আর ১৯৭১ সালের ওই সিদ্ধান্তের ফলেই কিন্তু জন্ম হয় ফিয়াট মুদ্রার। এর মানে কি? এর মানে হলো আজকের ডলারের পেছনে সোনার মতো কোনো বাস্তব সম্পদ নেই। এর ভিত্তিটা হলো শুধুই মার্কিন সরকারের ওপর রাখা বিশ্বাস। আর এখন মনে হচ্ছে সেই বিশ্বাসেই কিন্তু চির ধরতে শুরু করেছে। আচ্ছা, চলুন আবার বর্তমানে ফিরে আসি। এখন প্রশ্ন হলো, দেশগুলো ডলার নিয়ে এত চিন্তিত কেন? এর পেছনে সূত্রগুলো বেশ কয়েকটা নির্দিষ্ট কারণ দেখাচ্ছে। এখানে যে কারণগুলো দেখানো হচ্ছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, আমেরিকার বিশাল জাতীয় ঋণ, বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য ডলারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা, আর সব মিলিয়ে বিশ্ব ব্যবস্থার একটা পরিবর্তন। এই সব কিছু মিলেই কিন্তু ডলারের শক্তিকে দুর্বল করে দিচ্ছে। আর ঠিক এ কারণেই অনেক দেশ এখন ডলারকে এড়িয়ে চলার জন্য নতুন নতুন পথ খুঁজছে। আর এই যে সোনা নিজের দেশে ফিরিয়ে আনার ব্যাপারটা, এটা কিন্তু শুধু ফ্রান্সই করছে না। এই চার্টটা দেখলেই পরিষ্কার বোঝা যায়, বিশ্বের প্রায় ৫৯% সেন্ট্রাল ব্যাংকই এখন তাদের সোনার রিজার্ভ নিজেদের দেশেই রাখছে। এটা আসলে কি প্রমাণ করে? এটা দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থার অভাবকে কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তো এখন আমরা এই বিশ্লেষণের সবচেয়ে চমকপ্রদ আর দূরদর্শী অংশটার দিকে এগোব। সূত্রগুলো বলছে ডলারের এই যে পতন, এটা নাকি কোনো দুর্ঘটনা নয়, বরং এটা একটা নতুন ধরনের আর্থিক ব্যবস্থা আনার জন্য একটা পরিকল্পিত পদক্ষেপ। এখানে দেখুন, দুটো মুদ্রার মধ্যে একটা তুলনা করা হয়েছে। একদিকে আছে আমাদের এখনকার কাগজের টাকা, যেটা অনেকটাই পরিচয়হীন, মানে কে কাকে দিচ্ছে তার সব রেকর্ড থাকে না। আর অন্যদিকে আসছে ডিজিটাল মুদ্রা, যেখানে কিন্তু প্রত্যেকটা লেনদেন ট্র্যাক করা যাবে, রেকর্ড করা যাবে। সূত্রগুলোর মতে এর মাধ্যমে সবকিছু কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করার একটা নতুন দরজা খুলে যাবে। ব্যাপারটা এখানেই শেষ নয়। আরও ইন্টারেস্টিং বিষয় হলো, এই আর্থিক পরিবর্তনের সাথে নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জিকে জুড়ে দেওয়া হচ্ছে। সূত্রগুলো বলছে এর আসল উদ্দেশ্য নাকি হলো কে কতটা শক্তি খরচ করছে সেই পুরো বিষয়টাকে ডিজিটালি নজরদারির আওতায় নিয়ে আসা। আর সবশেষে আমরা এমন একটা বিষয়ের দিকে নজর দেব যা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভাবনার বিষয়। সূত্রগুলো ইতিহাসের সাথে একটা চূড়ান্ত মিল খুঁজে পেয়েছে। ইতিহাস কিন্তু আমাদের একটা বেশ ভয় ধরানো প্যাটার্ন দেখায়। ভেবে দেখুন, ১৯৩০-এর দশকে যখন বিশ্বজুড়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট মানে গ্রেট ডিপ্রেশন চলছিল, ঠিক তারপরেই কিন্তু শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তার মানে একটা বড় অর্থনৈতিক সংকট প্রায়ই একটা বড় সংঘাতের জন্ম দেয়। তাহলে সবশেষে প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়াচ্ছে, যদি সূত্রগুলোর কথাই সত্যি হয় আর ডলারের এই পতন যদি সত্যি একটা পরিকল্পিত সংকট হয়, তাহলে এর পরের পদক্ষেপটা কি হতে পারে? এর পেছনের আসল উদ্দেশ্যটাই বা কী? ইতিহাস কি আমাদের ভবিষ্যতের কোনো ইঙ্গিত দিচ্ছে? ব্যাপারটা কিন্তু সত্যিই ভাবার মতো।